ডিয়ার স্টুডেন্টস, এটি আমাদের ইন্টারফেয়ারেন্স অফ লাইট বা আলোর ব্যতিচার এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটির দ্বিতীয় ক্লাস। এবং এই ক্লাসটিতে আমরা যে বিষয়গুলো নিয়ে পড়ব সেগুলো হচ্ছে ডিফারেন্ট মেথডস ফর প্রডিউসিং টু কোহেরেন্ট সোর্সেস, অর্থাৎ দুটি সুসংগত উৎস নির্মাণের বিভিন্ন পদ্ধতি। এটা প্রথম ফার্স্ট পড়ব। তারপর হচ্ছে ফেনেল বাইপ্রিজম এক্সপেরিমেন্ট, অর্থাৎ ফেনেলের বাইপ্রিজমের এক্সপেরিমেন্ট, যেটা সাহায্যে আমরা ফেনেলের যুগ্ম প্রিজম, যার সাহায্যে আমরা কোনো অজানা আলো তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, সেটা পড়ব। তারপর কালার অফ থিন ফিল্মস ইন্টারফেয়ারেন্স ডিউ টু মাল্টিপল ইন্টারফেয়ারেন্স, তার মানে হচ্ছে পাতলা স্বরের বর্ণ বহু প্রতিফলনের জন্য ব্যতিচার, সেটা আমরা পড়ব। এই তিনটি বিষয় আমরা পড়ব। তো ফার্স্ট আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে দুটি সুসংহত আলোক উৎস নির্মাণের বিভিন্ন পদ্ধতি, অর ডিফারেন্ট মেথডস ফর প্রডিউসিং টু কোহেরেন্ট সোর্সেস। তো দুটি সুসংগত আলোক উৎস কাকে বলে তোমরা জানো, যে দুটি উৎস থেকে যদি আলোক তরঙ্গ উৎপন্ন হয় তাদের মধ্যেও যদি দশাপার্থক্য সর্বদা সমান থাকে, অথবা যদি কোনো একটা উৎস থেকে যে আলোক তরঙ্গ উৎপন্ন হলো তার যদি কোনো দশার পরিবর্তন হয়, তাহলে দ্বিতীয় উৎস থেকে যে আলোক তরঙ্গ উৎপন্ন হচ্ছে তারও দশা সেইভাবে পরিবর্তন করতে হবে যাতে দুজনের দশা পার্থক্য সর্বদা একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকে। সেই ধরনের আলোক উৎসগুলোকে আমরা বলবো সুসংগত আলোক উৎস বা কোহেরেন্ট সোর্সেস। এবং কোহেরেন্ট সোর্সেস কিভাবে তৈরি করা যায় সেগুলো কতগুলো এক্সাম্পল এখানে দেওয়া আছে। সেগুলো ফার্স্ট হচ্ছে একটা সরু উদ্ভাসিত রেখাছিদ্র, অর্থাৎ একটা সিঙ্গেল স্লিট, সেটাকে যদি আমরা আলো ফেলি সেটার উপরে, সেই রেখাছিদ্র এবং তার যদি একটা প্রতিবিম্ব তৈরি করা যায়, সেই প্রতিবিম্ব, এই দুটিকে সুসংগত আলোক উৎস, এই দুটির সাহায্যে সুসংগত আলোক উৎস তৈরি করা যায়। ঠিক আছে, তাহলে কি হলো, একটা সরু রেখাচিত্র, সেটাকে আমরা আলো ফেললাম, ইলুমিনেট করলাম, উদ্ভাসিত করলাম সেটি, এবং তার প্রতিবিম্ব, এই দুটি দিয়ে কিন্তু আমরা সুসংগত আলোক উৎস তৈরি করতে পারি। এর উদাহরণ হিসেবে বলা যায় লয়েডের একক দর্পণ পরীক্ষা, অর্থাৎ সিঙ্গেল মিরর এক্সপেরিমেন্ট অফ লয়েড, সেটার ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করা হয়। আর 2 নম্বর হচ্ছে প্রতিসরণের সাহায্যে একই উৎসের সরু একটা রেখাচিত্র, তাকে যদি আমরা আলো ফেলে তাকে যদি আমরা উদ্ভাসিত করি, তাকে ইলুমিনেট করি, তাহলে সেই যে সরু রেখাছিদ্র, সেই উৎসের উৎসের দুটি প্রতিবিম্ব দ্বারাও কিন্তু আমরা কোহেরেন্ট সোর্সেস তৈরি করতে পারি। অর্থাৎ প্রতিসরণের সাহায্যে একই উৎস নিলাম, সেই উৎসের যদি আমরা দুটি প্রতিবিম্ব তৈরি করি, সেই দুটো প্রতিবিম্ব এমন তৈরি করলাম যারা উৎস হিসেবে কাজ করবে, এবং তাদের মধ্যে তারা যে আলোক তরঙ্গ উৎপন্ন করবে সেই আলোক তরঙ্গগুলোর মধ্যে দশাপার্থক্য সর্বদা একই রকম থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোহেরেন্ট সোর্সেস তৈরি করতে পারি। ফেনেলের যুগ্ম প্রিজম পরীক্ষাতে কিন্তু এটা করা হয়ে থাকে, বাইপ্রিজম এক্সপেরিমেন্ট অফ ফেনেলস বাইপ্রিজম এক্সপেরিমেন্টে কিন্তু এই ধরনের এই পদ্ধতিটা করা হয়ে থাকে। আর একটা হচ্ছে কি না, বিস্তারের বিভাজন দ্বারা, এবং এই ক্ষেত্রে কি হয়, একটি রশ্মি এবং তার প্রতিফলিত অথবা প্রতিসৃত, একটি রশ্মি এবং তার প্রতিফলিত রশ্মি, অথবা সেই রশ্মিটি এবং তার প্রতিফলিত রশ্মি, এদের মধ্যে কিন্তু এই দুটো এইভাবে, অথবা একই রশ্মির দুটি প্রতিফলিত রশ্মি, অথবা একই রশ্মির দুটি প্রতিসৃত অংশের মধ্যে কিন্তু ব্যতিচার ঘটানো হয়, এবং সেক্ষেত্রে কিন্তু তারা কোহেরেন্ট সোর্সের কাজ করে। মাইকেলসন ইন্টারফেরোমিটার পরীক্ষা এটা করা হয়ে থাকে। 3 রকমের পেলাম, একটা হচ্ছে সরু উদ্ভাসিত রেখাচিত্র এবং তার প্রতিবিম্ব দ্বারা, যেটা লয়েডের মিরর পরীক্ষার সাহায্যে লয়েডের দর্পণ পরীক্ষায় ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে একই উৎসের দুটি প্রতিবিম্ব তৈরি করে, যেটা ফেনেল বাইপ্রিজমের ক্ষেত্রে করা হয়ে থাকে। আর 3 নম্বরটা হচ্ছে একটা উৎস, তার প্রতিফলিত অথবা প্রতিসৃত অংশ, অথবা দুটোই প্রতিফলিত অংশ অথবা দুটোই প্রতিসৃত অংশের মধ্যে ব্যতিচার ঘটানো হয়, সেক্ষেত্রে কিন্তু ওই উৎস, তখন তারা কিন্তু কোহেরেন্ট সোর্সের কাজ করে, কোহেরেন্ট বা সুসংগত আলোক উৎসের কাজ করে, এবং এটা মাইকেলসন ইন্টারফেরোমিটারের ক্ষেত্রে দেখা যায়। এবার আমরা আসবো যে ফেনেলের যুগ্ম প্রিজম বা ফেনেলস বাইপ্রিজম এক্সপেরিমেন্ট, এবং এই ফেনেল বাইপ্রিজম পরীক্ষার সাহায্যে কিন্তু আমরা অজানা কোনো মনোক্রোমেটিক লাইট বা একবর্ণীয় আলোর কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। তো ফেনেলের যুগ্ম প্রিজমটা কি? ফেনেলের যুগ্মের কিছু নেই, দুটি আমাদের ত্রিভুজ, ধরো সেই ত্রিভুজগুলোকে বা দুটো প্রিজম আমরা যদি বলি, প্রিজম বলাই ভালো, যুগ্ম প্রিজম মানে দুটি প্রিজম। তো ফেনেলের যুগ্ম প্রিজম হচ্ছে দুখানা প্রিজম আমরা নেব যাতে প্রতিসারক কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইজ ভেরি স্মল, খুবই ছোট হয়, এবং সেই রকম দুটি প্রিজমের বেস বা ভূমিকে যদি একে অপরের উপর বসানো হয় পরস্পরের উপর বসালে তাহলে একটা ফেনেলের যুগ্ম প্রিজম তৈরি হয়।
কি ফেনেলের যুগ্ম প্রিজমটা কি? ফেনেলের যুগ্ম প্রিজম হচ্ছে দুটো প্রিজমের সমষ্টি, যে প্রিজমগুলোর প্রতিসারক কোণ ভেরি ভেরি স্মল, খুবই ক্ষুদ্র হয়, এবং সেই দুটি প্রিজমকে তাদের বেসের উপর বা ভূমির উপর পরস্পরকে বসানো হয়, বসে একটা যুগ্ম প্রিজম তৈরি করা হয়। এই চিত্রে দেখো এই এ বি ডি এইটা এবং এ সি ডি এরা দুটো পৃথক পৃথক প্রিজম। এই প্রিজম দুটোর ক্ষেত্রে এর প্রতিসারক কোণটা উপরটা এ বি ডি, এই যে প্রিজমটা তার প্রতিসারক কোণটা হচ্ছে বি, সেটা মান খুবই ক্ষুদ্র হয়। আবার এ সি ডি তার ওই প্রতিসারক কোণটা এটাও খুবই ক্ষুদ্র হয়, এবং এদের দুজনের বেস আছে এডি বরাবর যদি বসানো হয়, তাহলে এই যে সমন্বয় এ বি ডি সি এ, এটা কিন্তু একটা যুগ্ম প্রিজম তৈরি হয়ে গেল। এবং এই যুগ্ম প্রিজমের ক্ষেত্রে বি কোণ বা সি কোণ ইজ ভেরি ভেরি স্মল, দ্যাট মিনস এই কোণটা নিয়ারলি ইকুয়াল টু 180 ডিগ্রি হয়ে যায়, এটা প্রায় 180 ডিগ্রি মতো হয়ে যায়। আচ্ছা, এইবার কি করা হয় এই 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 যুগ্ম প্রিজমের ক্ষেত্রে? এই যুগ্ম প্রিজমের ক্ষেত্রে একটা উৎস, এক বর্ণের আলোক উৎস নেওয়া হয়, সেই আলোক উৎসকে যদি প্রিজমটার সামনে রাখা হয়, তাহলে এই প্রিজম কর্তৃক দুটো অসৎ বিম্ব S1 এবং S2 উৎপন্ন হয়। এই S1 এবং S2 আলোক উৎস দুটো তখন কি করবে না, উৎস হিসেবে কাজ করবে, এবং এই S1 এবং S2 এই উৎস থেকে যে আলোক তরঙ্গগুলো এই বায়ুপ্রিজম কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে তারা যখন একটা পর্দার উপর পড়বে, তখন তারা কিন্তু তৈরি করবে ব্যতিচাপ। ঠিক আছে? সেটা কিভাবে না, আমাদের এই যে S1 যে উৎসটা, সেই উৎস থেকে বায়ুপ্রিজমের মধ্য দিয়ে যে আলোক তরঙ্গ যায়, সেটা হচ্ছে এই পর্দাটা যদি সামনে রাখা হয়, সেই পর্দার S1 এখানে দেখো এক্স এবং ই এই অঞ্চলে আপতিত হয়। আবার S2 থেকে কোন অঞ্চলে আপতিত হয় না, S2 তারপরে এফ এবং এই ওয়াই এই অঞ্চলের মধ্যে আপতিত হয়। এবং এই দুই প্রকার আলোক তরঙ্গগুলো কি হয়, দুটো উৎস থেকে যে আলোক তরঙ্গগুলো আসছে, মনে রাখতে হবে S1 এবং S2 তারা কিন্তু সুসংগত আলোক উৎস হিসেবে কাজ করে, এবং তারা ব্যতিচার করবে হচ্ছে এই XY অঞ্চলের মধ্যে। এই XY অঞ্চলের মধ্যে ব্যতিচার তৈরি করে পর্যায়ক্রমে অল্টারনেটিভলি তারা কি করবে, একান্তরভাবে তারা উজ্জ্বল এবং অন্ধকার আলোক পটি উৎপন্ন করবে। এবং এই যে এই দুটি S1 এবং S2 আলোক উৎসের মধ্য দূরত্ব যদি আমরা 2D ধরি, এদের মধ্যবিন্দু যদি এইটা হয়, মধ্যবিন্দু থেকে যদি লম্ব আমরা অঙ্কন করি, যেটা এই পর্দাটার উপর ও বিন্দুতে গিয়ে যদি ছেদ করে, তাহলে ও বিন্দুতে কিন্তু তৈরি হবে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু, এবং এই কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে উভয় পার্শ্বে তোমার তৈরি হবে একান্তরভাবে অল্টারনেটিভলি আলোকিত এবং অন্ধকার বা আলোক পটি বা আলোক বিন্দু। এবং এদের বেধগুলো খুবই ক্ষুদ্র হয়, এবং সেই আলো ঝালরগুলোকে তখন তাদের একসঙ্গে আমরা ঝালর বলবো, সেই ঝালরগুলোকে কিন্তু আমাদের একটা মাইক্রোমিটার তার সাহায্যে দেখতে হয়। মাইক্রোমিটারের সাহায্যে তাদের কিন্তু অবজারভেশন বা তাদের পর্যবেক্ষণ করতে হয়। ঠিক আছে? এবার কি করা হয় না, আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা কি করবে? তো আমরা অলরেডি আমাদের আগে দেখিয়েছিলাম যে দুটো উৎস S1 এবং S2 তারা যদি 2D দূরত্বে থাকে, এবং সেই উৎসগুলো থেকে যদি ক্যাপিটাল D দূরত্বে যদি একটা পর্দা রাখা হয়, তাহলে যে ঝালরগুলো উৎপন্ন করবে, যে আলোক বিন্দু বা অন্ধকার বিন্দু উৎপন্ন করবে, তাদের উভয়েরই বেধ সমান। এবং সেই বেধের মান কত ছিল দেখো, আমি আগে দেখাচ্ছি সেই জায়গাটা। এইখানে দেখো, এখানে ক্যালকুলেট করেছিলাম যে আলোকিত হোক বা অন্ধকার হোক, ঝালরের বেধ ডেল্টা এক্স এটা হয়েছিল ডি ক্যাপিটাল ডি ল্যামডা বাই 2D, যেখানে ল্যামডা হচ্ছে মনোক্রমিক যে এক বর্ণের আলো নিয়েছে তার তরঙ্গ দৈর্ঘ্য, ডিটা হচ্ছে আলোক উৎসগুলো থেকে পর্দার দূরত্ব, এবং 2D হচ্ছে দুটো আলোক উৎসের মধ্যবর্তী দূরত্ব। এটা আলোকিত হোক বা অন্ধকার বিন্দু হোক, উভয়ের ক্ষেত্রে সমানই ছিল এই বেধটা। তাহলে আমরা সেটা এই ক্ষেত্রেও সেই একই রকম পদ্ধতিতে নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে কি না, সেই ক্ষেত্রে যে তোমার আলোকিত যে বিন্দুগুলো রয়েছে, অথবা অন্ধকার যে বিন্দুগুলো রয়েছে, তাদের বেধ যদি y হয়, সেই yটাকে আমরা লিখতে পারি ডি ল্যামডা বাই 2D। ঠিক আছে? যেখানে ডিটা হচ্ছে এই উৎসগুলো থেকে এই পর্দার দূরত্ব, আর 2 স্মল ডি হচ্ছে S1 S2 মধ্যবর্তী দূরত্ব, ল্যামডা হচ্ছে যে আলো আমরা ব্যবহার করেছি, যে বর্ণের আলো এক বর্ণের আলো ব্যবহার করেছি তার তরঙ্গ দৈর্ঘ্য। বা এই সমীকরণ থেকে ল্যামডা এর মান বার করতে পারি 2D ইন্টু ওয়াই বাই ক্যাপিটাল ডি। তো দেখো, আমাদের এই এক্সপেরিমেন্টে আমরা সবগুলোই আমাদের জানা রাশি, যেখানে এই S1 S2 পদ্ধতি দূরত্ব আমাদের জানা আছে, ওয়াই হচ্ছে বেধ, সেটা আমরা মাইক্রোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু বেধগুলো নির্ণয় করতে পারবো, এবং ডি ক্যাপিটাল ডি হচ্ছে এইখান থেকে এই পর্দার দূরত্ব, সেটাও আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এই ডি ওয়াই এবং ক্যাপিটাল ডি এদের মানগুলো ব্যবহার করে আমরা কিন্তু এই এক বর্ণীয় আলো তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, এবং এটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষাগারে এটা করা হয়ে থাকে বায়োপ্রিজম ব্যবহার করে, ফেনেলের বায়োপ্রিজম ব্যবহার করে। সুতরাং ফেনেল বায়োপ্রিজমের একটা ইম্পর্টেন্ট ইউজ অ্যাপ্লিকেশনস হচ্ছে ফেনেলের বায়োপ্রিজমের সাহায্যে আমরা কিন্তু অজানা একবর্ণী আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। নেক্সট আমরা আসবো পাতলা স্বরে বর্ণ বহু প্রতিফলনের জন্য ব্যতিচার।
তাহলে পাতলা স্বর কি এবং সেক্ষেত্রে কি ঘটে, ব্যতিচার কিভাবে হয়, সেটা আমরা এই অংশটা বা এই জায়গাটা এখন আমরা সেটা বলবো। তো কি হচ্ছে না, সাবান জলের বুদবুদ, আমরা যে সাবান জলের যে বুদবুদ হয় সেটা, অথবা জলের উপরে যদি পাতলা তেলের একটা আস্তরণ ফেলে দাও, তাহলে তারা কিন্তু স্বরের কাজ করে, পাতলা স্বরের কাজ করে। ঠিক আছে, তাহলে কি হলো, যদি সাবানের যে বুদবুদ আছে সাবান জলের, অথবা যদি তুমি জলের উপরে যদি তেলের একটা পাতলা আস্তরণ ফেলে দেওয়া যায়, তাহলে তারা কিন্তু পাতলা স্বরের কাজ করে। আর ওই স্বরের উপর যদি সূর্যের আলো পড়ে, তাহলে দেখা যাবে সূর্য কর্তৃক বারংবার প্রতিফলিত হয়ে ব্যতিচার সৃষ্টি করে এবং নানা প্রকার বর্ণের উদ্ভব হয়। অবশ্য স্বরের বেদ বৃদ্ধি করলে বর্ণের তীব্রতা কমতে থাকে এবং একটা নির্দিষ্ট বেদের জন্য বর্ণ সম্পূর্ণ বিলুপ্ত হয়, একটা নির্দিষ্ট বেদের জন্য। তাহলে কি হচ্ছে, সাবান জল আমরা বললাম বা সাবান জলের বুদবুদ অথবা পাতলা জলের উপরে পাতলা তেলে আস্তরণ যদি ফেলি, তাহলে সেটা স্বরের পাতলা স্বরের কাজ করে। এবং স্বরের উপর যদি সূর্যের আলো ফেলা হয় বা সূর্যের আলো পড়ে, তাহলে কি হয়, ওই স্বর ওই যে স্বর রয়েছে, স্বর কর্তৃক এই যে সূর্যের আলোটা বারংবার প্রতিফলিত হয়ে কিন্তু প্রতিফলিত হয় এবং সেই প্রতিফলিত রশ্মি প্রতিচার তৈরি করতে পারে এবং নানা বর্ণের সেক্ষেত্রে বর্ণের উদ্ভব হতে থাকে। যদিও এক্ষেত্রে মাথায় রাখতে হবে, যদি তোমার এই স্বরের বেদ যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু তোমার এই বিভিন্ন এই যে ব্যতিচার ধর্ম বা তার বিভিন্ন বিভিন্ন বর্ণের যে আলো দেখা যায়, সেটা কিন্তু বিলুপ্ত হয়ে যায় একটা সময়ে। সেটা আমরা দেখবো আমাদের এবার পরবর্তী আলোচনাতে। তো ফার্স্ট হচ্ছে আমরা ধরি দেখি এক্ষেত্রে। তো আমাদের পাতলা স্বর আমি নিয়েছি এখানে A B C D হচ্ছে একটা পাতলা স্বরের আস্তরণ। A, স্মল a, স্মল b, স্মল c, স্মল d, এটা হচ্ছে পাতলা স্বরের আস্তরণ, যার বেদটা হচ্ছে বা থিকনেসটা হচ্ছে স্মল t। ঠিক আছে, তো এইবার হচ্ছে আমরা একটা আলোক উৎস থেকে ধরে নিচ্ছি আলোক তরঙ্গ আসছে এস এ পথে এই এ বি তলের এ বিন্দুতে আপতিত হয়েছে। তো এইটা একটা মাধ্যম এবং এটাও একটা মাধ্যম, পাতলা স্বরের একটা মাধ্যম। তো এইখানে যদি আমরা বায়ু মাধ্যম ধরি, এইটা পাতলা স্বরের মাধ্যম, এখানে আবার বায়ু মাধ্যম আছে। তাহলে এই মাধ্যমটা বা এই পাতলা স্বরের যে মাধ্যমটা রয়েছে, সেই মাধ্যমটার প্রতিসরণকে আমরা মিউ ধরলাম। ঠিক আছে, এইবার এস এ পথে আলোক তরঙ্গ এসে এ বিন্দুতে যখন পড়ছে, সেই এ বিন্দুতে আসার পর এই দুই মাধ্যমের বিভেদ তল তোমার এ বি সেইখানে আপতিত হওয়ার পরে এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, তাহলে এখানে প্রতিষ্ঠিত হবে, এ বি হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং সেটা অবিলম্বে দিকে সরে যাবে, সেটা দেখানো হয়েছে। এই ক্ষেত্রে আপতন কোণটা আই ধরলাম, তাহলে এই আর এটা হবে প্রতিসরণ কোণ আর, এখানে বি বিন্দুতে আপতিত হলো। আর একটা অংশ যেটা হবে, সেটা এ বিন্দু থেকে প্রতিফলিত হয়ে এ ই পথে নির্গত হবে, তাহলে এই ক্ষেত্রে এই কোণটা যদি আপতন কোণ হয় আর এটা তোমার প্রতিফলন কোণ, সো এই কোণ আই, এই কোণটাও আই হলো। বেশ, তাহলে এই পথে সেটা প্রতিফলিত হয়ে গেল। নেক্সট হচ্ছে এই এ বি পথে বি বিন্দু যখন আপতিত হয়েছিল, তো বি বিন্দুতে এই দ্বিতীয় যে তলটা রয়েছে সিটি, সেখানে কিন্তু সেই তল থেকে এটা লঘু, তখন ঘনমাধ্যম আর বাইরে এটা লঘু মাধ্যম আছে, তাহলে এখান থেকে আবার এটা প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠিত হয়ে বি আর পথে সেটা নির্গত হয়ে যাবে। এটাকে আমরা নির্গমন রশ্মিও বলবো বা এমার্জেন্ট রেজও বলবো, বি আর পথে সেটা নির্গত হয়ে যায়। আর একটা কি হয় না, আর একটা অংশ এই বি বিন্দুতে সেটা প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত হয়ে বি সি পথে অগ্রসর হয়ে সি বিন্দুতে গিয়ে এ বি যে তলটা, সেই তলে সি বিন্দুতে গিয়ে পড়ে। এবং যেহেতু এটা এই ক্ষেত্রে প্রতিফলন হচ্ছে, তাহলে এই কোণটা যদি আপতন কোণ হয়, অর্থাৎ এ বি এক্স, এটাকে এক্স বললাম, এই বিন্দুটা এখান থেকে লম্ব টানলাম এক্স, এটা হলো এক্স যদি হয়, তাহলে এই এ বি এক্স কোণটা আপতন কোণ, দ্যাট ইজ ইকুয়াল টু আর, আর এইটা প্রতিসরণ কোণ, দ্যাট ইজ সি বি এক্স, দ্যাট ইজ অলসো আর, বিকজ এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ। ওকে, সো এইখানে যখন সি বিন্দুতে গিয়ে পড়লো, সি বিন্দু থেকে সেটা কি হবে, আমরা বললাম যে এটা ঘন মাধ্যম, এটা আবার লঘু মাধ্যম, তাহলে এই মাধ্যম থেকে এই মাধ্যমে যাওয়ার পর সেটা আবার প্রতিষ্ঠিত হয়ে যাবে, প্রতিষ্ঠিত হয়ে গেল সি ডি হিসেবে। এবং এই শর্টটা যদি বেদ খুব বেশি না হয়, তাহলে এই এ ই এবং সি ডি এরা কিন্তু কাছাকাছি অবস্থিত হবে, কাছাকাছি আসবে এবং এরা পরস্পর ব্যতিচার তৈরি করে, যেহেতু এরা একই আলোক উৎস থেকে আসছে, তাহলে এই এ ই এবং এখান থেকে যে লাস্ট ফাইনালি যে সি ডি আলোক তরঙ্গ নির্গত হচ্ছে, এদের মধ্যে কিন্তু দশাপার্থক্য থাকবে না বা কনস্ট্যান্ট দশাপার্থক্য থাকবে। তাহলে তারা কিন্তু তখন ব্যতিচার তৈরি করে এখানে কিন্তু ব্যতিচার তৈরি করবে, এবং ব্যতিচার তৈরি করার পর সেটা অন্ধকার বিন্দু হবে না আলোকিত বিন্দু হবে, সেটা আমরা পরে আমরা আলোচনা করছি, সেটা আমাদের আলোচনার বিষয় আছে, সেটা আমরা আলোচনা করব। আবার এই সি বিন্দু থেকে কি আর একটা অংশ কি হবে, সি বিন্দু থেকে আবার এই মাধ্যমেই, অর্থাৎ এই স্বরের মাধ্যমেই আবার কিন্তু একটা অংশ প্রতিফলিত হবে, অর্থাৎ এটা যদি আপতন কোণ আর হয়, তো এইটা কারণ আপতন কোণ এটা আর হবে একটাই কারণে, কারণ হচ্ছে যে এই বাহুটা এখানে লম্ব টেনেছি, আবার আমরা যদি এখানে একটা লম্ব টানি, তাহলে এই লম্ব দুটো পরস্পর সমান্তরাল হবে,
এবং এইটা তাদের ভেদক হবে, তাহলে এই কোণটা আর এই কোণটা তো সমানই হবে। তাহলে এই কোণ আর যদি এই কোণ আর হলো, আর এটা যদি প্রতিফলন কোণ, এটাও আর হলো। এসে প্রতিফলিত হয়ে পি বিন্দুতে আপতিত হচ্ছে, এবং পি বিন্দুতে এটা ঘনমাধ্যম, এটা লঘু মাধ্যম, এখান থেকে এটা কিন্তু আবার প্রতিষ্ঠিত হয়ে পি কিউ রশ্মি রূপে নির্গত হয়ে যাচ্ছে। এবং আমরা বললাম যে এই যে নির্গত রাশি বি আর এবং এই যে নির্গত রাশি পি কিউ, এরাও কিন্তু ব্যতিচার তৈরি করবে। অর্থাৎ এই ক্ষেত্রে দুই রকমের ব্যতিচার দেখা যায়। একটা হচ্ছে উপরের দিকে এই অংশে ব্যতিচার তৈরি হবে, আর একটা নিচের দিকে বা নির্গত রশ্মিগুলোর মধ্যেও ব্যতিচার তৈরি হবে। ঠিক আছে? তো আমরা এবার দেখবো প্রতিফলিত আলোর ব্যতিচার, অর্থাৎ আমরা উপরে এই ক্ষেত্রে আলোর ব্যতিচার আলোচনা করব। সেটা করতে গিয়ে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যদি ব্যতিচার এখানে ঘটে, তাহলে আমাদের মেইনলি যে কাজটা করতে সেটা হচ্ছে এ ই এবং এই যে সিটি ফাইনালি যে আলোক তরঙ্গ নির্গত রূপ, তাদের মধ্যে কিন্তু পথ পার্থক্য আমাকে নির্ণয় করতে হবে। এবং এদের পথ পার্থক্য নির্ণয় করার জন্য আমরা এই সি বিন্দু থেকে এই এ ই এই রেখাটির উপরে একটা লম্ব সি এফ অঙ্কন করলাম। কি করলাম? এ ই এর উপরে সি বিন্দু থেকে সি এফ লম্ব আমরা অঙ্কন করলাম। যেহেতু এটা লম্ব অঙ্কন করেছি লম্ব, তাহলে এই যে সি, এই যে এফ ই যে রাস্তাটা এবং সি ডি যে রাস্তাটা, এই রাস্তা দুটো সবই সমান হবে, দুটোই সমান হবে। যেহেতু এখান থেকে লম্ব টেনেছি, লম্ব টানার পরবর্তী পথ যেটা এফ ই এবং এখানে সি ডি, এই দুটো রাস্তা সমান। কারণ পথ পার্থক্য যা হবে তা হচ্ছে যে এখানে একটা কথা মনে রাখতে হবে যে এ থেকে যখন ই বিন্দুতে আলোক তরঙ্গ পৌঁছেছিল, তখন আরেকটা অংশ এ থেকে বি হয়ে সি হয়ে এই পথে এখানে গিয়ে পৌঁছালো। সুতরাং যদি এদের মধ্যে এ ই এবং এই সি ডির মধ্যে যদি পথ পার্থক্য আমাদের নির্ণয় করতে হয় বা পাথ ডিফারেন্স নির্ণয় করতে হয়, তাহলে সেইটা হবে এইটার ক্ষেত্রে এই এ বি যে পথটা প্লাস বি সি পথ, তার থেকে বাদ যাবে তোমার হচ্ছে এ এফ রাস্তাটা, এই রাস্তাটা এফ রাস্তা যাবে, এটা বাদ যাবে। ঠিক আছে? তাহলে পথ পার্থক্য হবে কি, এই যে রশ্মিগুলো নির্গত হয়েছে এদিকে, তাদের উপর পৃষ্ঠে তাদের পথ পার্থক্য হবে নাকি এই এ বি এবং সি ডি যে রাস্তাটা গেছে তার থেকে বাদ যাবে তোমার হচ্ছে এই এ এফ, কারণ এই যে লম্বটা টেনেছে লম্বর পরের অংশটা কিন্তু সমান দূরত্ব যাবে। ওকে? তাই আমরা এখানে লিখলাম যে পথ পার্থক্য হচ্ছে। এবার একটা কথা মনে রাখবে যে শূন্য মাধ্যমে যে রাস্তাটা যায় সেটা শূন্য মাধ্যমে আলোক প্রতিসংখ্যা আমরা জানি, সেক্ষেত্রে এক ধরা যেতে পারে। তো এক হয়, তাহলে সেই ক্ষেত্রে এবং অন্য কোনো একটা মাধ্যম যার প্রতিসরাঙ্ক মিউ যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে যে রাস্তা আলোকীয় পথ, আলোক তরঙ্গ যে রাস্তাটা অতিক্রম করে তাকে আমরা আলোকীয় পথ বলি। সেই আলোকীয় পথ হয় যে রাস্তাটা গেল এ বি আর এই বি সি, তাকে কিন্তু মিউ দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ আমার যদি মিউ প্রতিসরাঙ্কের কোনো একটা মাধ্যমে আলোক তরঙ্গ যদি এল রাস্তা অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে আলোকীয় পথকে বলা হবে, সেক্ষেত্রে আলোকীয় পথ যেটা অতিক্রম সেটা হচ্ছে মিউ ইন্টু এল। অর্থাৎ এখানে যে রাস্তাটা গেল সেটাকে মিউ দিয়ে গুণ করলে সেটা আলোকীয় পথের সমতুল হয়। অর্থাৎ আমার এই এই যে মাধ্যমটা, তো এই মাধ্যমটা অর্থাৎ এই স্বরের ক্ষেত্রে এই যে এ বি এবং বিসি যে রাস্তা গেছে, সেইটার সমতুল আলোকীয় রাস্তা হচ্ছে মিউ ইন্টু এ বি প্লাস বিসি। তো পথ পার্থক্য কি হবে? মিউ ইন্টু এ বি প্লাস বিসি মাইনাস হচ্ছে এ এফ, যেহেতু এটা আবার শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে আছে, তাহলে এ এফ হবে। সেই জন্য এখানে পথ পার্থক্য দেখো আমরা লিখেছি মিউ ইন্টু এ প্লাস এ বি প্লাস বিসি, কারণ এখানে হচ্ছে এইটা এ বি, এইটা বিসি, এখানে যে আলোকীয় পথ সেটা হবে মিউ ইন্টু এ বি প্লাস বিসি, তার থেকে বাদ যাবে হচ্ছে এই এ এফ। সেটাই এখানে করা হয়েছে, সেটাই করা হয়েছে এ এফ। ওকে? তো এবার আমার যেটা করব সে এইটাকে আমার পথ পার্থক্য ডেল্টা বলছি। তো ডেল্টা ইজ ইকুয়াল টু, এইবার একটা কথা এখানে দেখো, যেহেতু এই দুটো বাহু এ বি বাহু এবং এ বি দূরত্ব এবং এই বি সি দূরত্ব, এই দুটো দূরত্ব সমান হবে। কেন সমান হবে? না, আমরা যদি এ বি এক্স ত্রিভুজটা ভাবি আর এই বি সি এক্স ত্রিভুজটা ভাবি, এইটা লম্ব টেনেছি মানে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা আর আমরা আগে প্রমাণ করেছি, যেটা আপাতন কোণ আর এটা প্রতিফলন কোণ আর, আর এটা সাধারণ বাহু, তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হয়ে যাবে। তখন এই এ এক্স এবং তখন তোমার হচ্ছে এই এ বি অবশ্যই, তখন আমরা এটাও বলবো এ এক্স এবং এক্স দুটো সমান হবে, অর্থাৎ এসি ইজ ইকুয়াল টু এ এক্স হয়ে যাবে। সেটা আমরা পরে লিখবো, তার আমাদের কাজে লাগবে। আবার এটাও বলবো এ বি এবং বিসি এ দুটো সমান হবে, তাহলে আমরা এই এ বি প্লাস বিসি থেকে টু এ বি লিখতে পারি। এবং সেটাই আমাদের এখানে করা হয়েছে যে টু, আর এইখানে যে মিউ রইলো এখানে, আর এ বি বিসি দুটোই সমান মানে টু এ বি হলো, টু এ বি টু মিউ এ বি হলো, আর দেন হচ্ছে মাইনাস এ এফ। এখানে কারণটা পড়েছে এ বি ইজ ইকুয়াল টু বিসি। আচ্ছা, এইবার একটা বিষয় আসি, সেটা হচ্ছে যে এই এ বি মানটা বার করতে চাই। দেখো এ বি মানটা বার করতে চাই, তাহলে আমরা বলেছি যে এইটা লম্ব টেনেছি, বি এক্স অ্যাকচুয়ালি লম্ব টেনেছি। এই তাহলে এই বি এক্স অ্যাকচুয়ালি নাথিং বাট থিকনেস অফ দ্য ফিল্ম, তাহলে সে টি। তো এইটা হচ্ছে টি, আর এটা যদি আমাদের সূক্ষ্ম কোণ হয় আর কোণ হয়, তাহলে এটা লম্ব হলো, এটা ভূমি হলো, এটা অতিভুজ হলো। অর্থাৎ এই বি এক্স দ্যাট মিনস টি বাই এ বি, সেটা কিন্তু তোমার ভূমি বাই অতিভুজ হলো, মানে কস আর হলো, যেহেতু এই কোণটা আর। তাহলে টি বাই এ বি হচ্ছে কস আর। তারপর সেটা আমি এখানে লিখেছি চিত্র থেকে টি বাই এ বি দ্যাট ইজ কস আর, বা এ বি হচ্ছে টি কস আর। তাহলে এইখানে জাস্ট এ বি জায়গায় মান বসিয়ে দাও,
টু মিউ দেন টি বাই কস আর হলো মাইনাস এসি। এবার হচ্ছে এফ এর মানটা বার করতে চাই। এবার এফ এর মানটা যদি বার করতে চাই তাহলে এখানে একটা বিষয় তুমি দেখো, সেইটা হচ্ছে যে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই যে এ এফ সি, এই ত্রিভুজের ক্ষেত্রে এ এফ সি, এই ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু এটা আবর্তন কোণ আই, এটা প্রতিসরণ কোণ আই, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে তোমার হচ্ছে, যেহেতু এটা লম্ব আবার এখানে এই তলের উপর, তাহলে এই কোণ আর এই কোণ এই দুটো মিলে হবে 90 ডিগ্রি। তার মানে এই নিচের কোণটা হবে, যেহেতু এটা আই কোণ, তাহলে পাই বাই টু মাইনাস আই। ঠিক আছে, আর এটা যেহেতু এরপর লম্বটা নিচে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে আমরা আর এই কোণটা যদি আমি জানি না, এই কোণটা সি কোণ, তাহলে আমরা এখানে এই তিনটে কোণের সমষ্টি আবার কত পাই। তার মানে কি এইটা পাই বাই টু, এইটা পাই বাই টু মাইনাস আই, আর এইটা ধরো সি কোণ, এই তিনটে কোণের সমষ্টি আমাদের 180 ডিগ্রি বা পাই। সেটা আমরা লিখেছি এখানে যে এ কোণ প্লাস এফ কোণ প্লাস সি কোণ দ্যাট ইজ ইকুয়াল টু পাই। এ কোণের মানটা হচ্ছে পাই বাই টু মাইনাস আই, তারপরে পাই বাই টু হচ্ছে এফ কোণটা মান, আর এটা সি কোণটা হলো পাই। তো এই পাই বাই টু পাই হলো, আর এই পাই কেটে গেল, অর্থাৎ সি মাইনাস এখানে সি অ্যাঙ্গেল মাইনাস আই অ্যাঙ্গেল দ্যাট ইজ ইকুয়াল টু 0 বা সি ইজ ইকুয়াল টু আই। অর্থাৎ আমরা এখানে পেলাম যে সি ইজ ইকুয়াল টু আই, অর্থাৎ এই কোণটা আই হয়ে গেল, এই কোণটা আই হয়ে গেল। এই কোণটা যদি আই হয় তাহলে এ এফটা লম্ব হয়ে যাবে আর এ সিটা অতিভুজ হয়ে যাবে। ঠিক আছে, তখন এ এফ বাই এসি, এ এফ বাই এসি হবে সাইন আই। তাহলে দেখো সেটাই আমি এখানে করেছি, এইখানে এ এফ বাই এসি দ্যাট ইজ ইকুয়াল টু সাইন আই, অথবা এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এসি সাইন আই। সেটা আমি এখানে লিখলাম, এই যে এফ এর জায়গায় লিখলাম এসি সাইন আই, তাই লিখলাম এসি সাইন আই। ঠিক আছে, তাহলে এই রাশিটা যা আছে টু মিউ টি কস আর, তারপর হচ্ছে মাইনাস, এবার এই রাশিটাকে আমরা একটু করতে চাইছি, কাজ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে আবার বার করতে চাই এসি এর মান, এসি এর মান বার করতে চাই। এবার দেখো এই ছবিটা দেখো, এসিটা কোনটা, এইখান থেকে এইটা হচ্ছে এসি। আমরা বলি যে এটা এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজ দুটো সম হয়েছিল, তার মানে এই এসিটাকে আমরা লিখতে পারি এ এক্স প্লাস এক্সি, আবার এ এক্স এবং এক্সি দুটোই সমান, তার মানে এসিটা হচ্ছে টু এ এক্স, টু এ এক্স। দেখো সেটা আমি এখানে করেছি, এসিটা সমান লেখা হয়েছে টু এ এক্স। ঠিক আছে, এইবার আমি আসি এ এক্স বাই বি এক্স, এই ভ্যালুটা বার করতে চাই। তাহলে এইটা হচ্ছে এ এক্স আর বি এক্স হচ্ছে এইটা আমাদের টি আছে যেহেতু থিকনেস, এইটা যদি আর কোণ, তার মানে এটা লম্ব আর এটা তোমার ভূমি হয়ে গেল। তাহলে এ এক্স বাই বি এক্স হচ্ছে ট্যান আর, এটা তোমার লম্ব হচ্ছে, এটা তোমার ভূমি হচ্ছে যে বি এক্সটা। তাহলে এ এক্স বাই বি এক্স দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান আর, আর বি এক্সটা হচ্ছে টি। তাহলে সেটা আমি লিখলাম, দেখো এখানে এ এক্স বাই বি এক্স দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান আর, বা এ এক্স হচ্ছে বি ট্যান আর, বি এক্স ট্যান আর, বি এক্সটা আবার টি থিকনেসটা। তাই আমি এখান থেকে লিখলাম এসি ইজ টু এ এক্স দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইন্টু টি ট্যান আর। এই মানটা আমি এখানে বসিয়ে দিলাম এসির জায়গায়, এসির জায়গায় টু টি ট্যান আর, দেন এই সাইন আই হলো। ওকে, দেন আমি এই দুটো থেকে টু টি কমন নিচ্ছি, তাহলে এখান থেকে হলো মিউ বাই কস আর, মাইনাস এখান থেকে থাকছে আমার এই ট্যান আরকে লিখলাম সাইন আই বাই সাইন আর বাই কস আর, দেন এটাকে সাইন আই লিখলাম। ঠিক আছে, দ্যাট ইজ টু টি দেন মিউ বাই কস আর মাইনাস। এইবার একটা কাজ করব, সেটা হচ্ছে যেহেতু আপাতন কোণ আই এবং প্রতিসরণ কোণ আর, তাহলে স্নেলের সূত্র থেকে লিখতে হবে সাইন আই ইজ ইকুয়াল টু মিউ সাইন আর। তো এই সাইন আই এর জায়গায় মিউ সাইন আর লিখবো। তাহলে এখানে সাইন আর আছে, এখানে মিউ সাইন আর হলো, তাহলে মিউ সাইন স্কোয়ার আর বাই কস আর, সেটা এখানে করলাম। ঠিক আছে, কারণ এটা সাইন আই বাই সাইন আই ইজ ইকুয়াল টু মিউ কস আর, এটা স্নেলের সূত্র থেকে পাই। তাহলে এবার আমি মিউ বাই কস আর এটাকেও বাইরে কমন নিয়ে নেবো, তাহলে টোটাল কমন আসবে টু মিউ টি বাই কস আর। তাহলে এখান থেকে 1 থাকলো, মাইনাস এখান থেকে থাকলো সাইন স্কোয়ার আর অনলি থাকবে, 1 মাইনাস সাইন স্কোয়ার আর মানে হচ্ছে কস স্কোয়ার আর। তো তাহলে এখানে কস স্কোয়ার আর আসছে আর নিচে একটা কস আর আছে, তাহলে কস স্কোয়ার আর কস আর কেটে গিয়ে একটা কস আর বলতে হবে। তো ডেল্টা বা পথ পার্থক্য হলো টু মিউ টি কস আর। তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম ডেল্টা হচ্ছে টু মিউ টি কস আর। এবার একটা জিনিস তোমার মাথায় রাখবে, স্টোকস প্রমাণ করেছিলেন, আমরা এখানে যেহেতু পড়িনি, কিন্তু স্টোকস প্রমাণ করেছিলেন যে আলোক রশ্মি এখান থেকে এসে আপতিত হচ্ছে, এটা লঘু মাধ্যম থেকে এসছে, আর এখানে কিন্তু ঘনমাধ্যম কর্তৃক এটা প্রতিফলিত হচ্ছে। তারপর এখানে গণমাধ্যম, এটা গণমাধ্যম শুরু হলো, তাহলে লঘু মাধ্যম থেকে এসে ঘনমাধ্যম, এটা তো গণমাধ্যম কর্তৃক প্রতিফলিত হয়। এরকম যদি প্রতিফলিত হয় সেই ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত একটা পথ পার্থক্য হয়, সেটা হচ্ছে ল্যামডা বাই টু, বা দশা পার্থক্য যদি বলা হয় সেটা হচ্ছে পাই হয়। তার অতিরিক্ত পথ পার্থক্য সেটা হচ্ছে ল্যামডা বাই টু, সেটাই আমরা এখানে লিখেছি। যেহেতু এই ক্ষেত্রে প্রতিফলনটা গণমাধ্যম থেকে এসে লঘু মাধ্যমে হয়েছে, তাই অতিরিক্ত পথ পার্থক্য ল্যামডা বাই টু হবে। গণমাধ্যম কর্তৃক প্রতিফলিত হয়, এখানে ক্ষেত্রে ল্যামডা বাই টু অতিরিক্ত পথ পার্থক্য হলো। তাহলে মোট পথ পার্থক্য ডেল্টা হবে টু মিউ টি কস আর, আর তার সঙ্গে প্লাস ল্যামডা হবে যদি আমরা যে ডিরেকশনে এটা ভেবেছিলাম, এই যে ডিরেকশনে দিকে, যেটা উল্টো ডিরেকশনে যদি আমরা আলোটাকে ফেলতাম তাহলে মাইনাস, তো সেই জন্য প্লাস মাইনাস হয়ে গেল। সেই জন্য এটা লিখলাম টু মিউ টি কস আর, এটা একটু ক্যালকুলেট করলাম এখান থেকে, আর প্লাস মাইনাস ল্যামডা বাই টু হলো। তাহলে এটা হচ্ছে মোট পথ পার্থক্য হয়ে গেল। তাহলে এবার গঠনমূলক ব্যাখ্যার ক্ষেত্রে আমরা কি শর্ত জানি, ডেল্টা ইজ ইকুয়াল টু এন ল্যামডা
হবে এন ল্যামডা যদি হয়, কারণ গঠনমূলক ক্ষেত্রে পার্থক্যটা এন ল্যামডা হয়, ল্যামডা এর যুগ গুণিতক হয় স্বাভাবিক সংখ্যার 1 2 3 ইত্যাদি সংখ্যার, তাহলে এখানে 2 মিউ টি cos r প্লাস মাইনাস ল্যামডা বাই 2 ইজ ইকুয়াল টু এন ল্যামডা হলো, বা 2 মিউ টি cos r ইজ ইকুয়াল টু এখান থেকে এন ল্যামডা, আর এটা যদি প্লাস মাইনাস মাইনাস প্লাসে সেটাকে আমি একটু সাজিয়ে উল্টে সাজিয়ে লিখলাম, প্লাস মাইনাস করলাম, একই ব্যাপার 2n প্লাস মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2 এইটা এলো। তাহলে এইটা হচ্ছে তোমার গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে শর্তটা দাঁড়াচ্ছে 2 মিউ টি cos r দ্যাট ইজ ইকুয়াল টু 2n প্লাস মাইনাস 1 ল্যামডা বাই 2 হলো এই ভ্যালুটা। আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে হয় 2 মিউ টি cos r প্লাস মাইনাস ল্যামডা বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু 2n প্লাস মাইনাস 1 ল্যামডা বাই 2, এটা হয় তোমরা জানো। তাহলে এটা যদি সিম্পলিফাই করো তাহলে 2 মিউ টি cos r, তাহলে এখান থেকে প্লাস মাইনাস ল্যামডা বাই 2 আর এখান থেকে প্লাস মাইনাস ল্যামডা 1 যেহেতু হয়েছে তাহলে প্লাস মাইনাস ল্যামডা কাটা যে বাদ যাবে, তাহলে 2n ইনটু ল্যামডা বাই 2 থাকবে দ্যাট ইজ n ল্যামডা। তাহলে এখানে ইন্টারেস্টিংলি একটা জিনিস লক্ষ্য করো যে সাধারণ ব্যতিচারের ক্ষেত্রে ধ্বংসাত্মক ব্যতিচারের যা শর্ত ছিল এই পাতলা স্বরের ক্ষেত্রে গঠনমূলক ব্যতিচারের কিন্তু তাই শর্ত হলো। আর সাধারণ ব্যতিচারের ক্ষেত্রে তোমার ধ্বংসাত্মক ব্যতিচারের যা শর্ত ছিল ধ্বংসাত্মক ব্যতিচারের যে শর্ত ছিল সেটা দেখলাম আমাদের এই ক্ষেত্রে পাতলা স্বরের ক্ষেত্রে গঠনমূলক ব্যতিচারের সেটা একই রকম হলো। আর সাধারণ ব্যতিচারের ক্ষেত্রে যেটা গঠনমূলক ব্যতিচারের যে শর্ত ছিল পাতলা স্বরের ক্ষেত্রে সেটা ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে সেই শর্তটা একই রকম হয়। অর্থাৎ এক্ষেত্রে দেখলাম যে পাতলা স্বরের ক্ষেত্রে তোমার কিন্তু যে ব্যতিচারটা ঘটবে সেটা কিন্তু সাধারণ যে ব্যতিচার তার কিন্তু বিপরীত, অর্থাৎ বিপরীত একদম। এবার বলছে যে একটা পাতলা স্বরে সাদা বর্ণের আলো পড়লে কি ঘটবে, যে পাতলা স্বরে যদি আমার সাদা আলো পড়ে তাহলে স্বরের বেদের জন্য একটা নির্দিষ্ট বেদের জন্য ওই যে বিভিন্ন বর্ণগুলো রয়েছে সেই বর্ণগুলো একটা নির্দিষ্ট কালার বা নির্দিষ্ট বর্ণ সেটা কিন্তু তোমার ধ্বংসাত্মক বা ডিস্ট্রাকটিভ ব্যতিচার তৈরি করবে, ফলে সেই আলোটা দেখা যাবে না, কিন্তু বাকি আলোগুলো দেখা যাবে। ঠিক আছে, তার মানে যখন এই ব্যতিচারটা ঘটলো তোমার এই পাতলা স্বরের ক্ষেত্রে, তখন আলোর গঠনমূলক ব্যতিচার সেক্ষেত্রে কি ঘটে না, স্বরের একটা বিশেষ বেদের জন্য একটা বিশেষ বর্ণের আলোক তরঙ্গ ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি করবে এবং অন্য সকল বর্ণ আলোক তরঙ্গগুলো গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করবে। অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু 7টি বর্ণের মধ্যে কোনো একটা বর্ণ অনুপস্থিত থাকবে, বাকি বর্ণগুলো কিন্তু দেখা যাবে। আচ্ছা, যদি পরিবর্তনশীল বেদের স্বরে যদি আলো পড়ে তাহলে কি ঘটবে, পরিবর্তনশীল বেদের স্বরে যদি সাদা আলোর তরঙ্গ হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে বেদ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পরিবর্তনশীল হলো, এক একটা বেদের ক্ষেত্রে এক একটা ধ্বংসাত্মক ব্যতিচার করবে। ঠিক আছে, এটা এক একটা বর্ণ অদৃশ্য হবে এবং অন্যান্য তরঙ্গ দৈর্ঘ্য আলোগুলো সেক্ষেত্রে দেখা যাবে। ফলে কোনো দর্শকের চেপে ওই স্বরের উপরি অংশ পরপর উজ্জ্বল কোটি এবং অন্ধকার কোটিগুলো পরিলক্ষিত হবে। এটা একটু দেখে নেবে, পড়ে যাবে। এবার নেক্সট হচ্ছে নিঃসৃত আলোর ব্যতিচার। মানে আমাদের এই ক্ষেত্রে দেখো নিঃসৃত আলো এটা আপাতত এসেছিল, এখান থেকে প্রতিফলিত, এখান থেকে একটা প্রতিফলিত হয়েছিল, এখান থেকে একটা প্রতিষ্ঠিত হয়েছিল, এদের মধ্যে ব্যতিচার হয়েছে। তেমনি ভাবে এই মিশ্রিত আলো এগুলোকে বলেছিলাম বিএফ এবং ডিই, এদের মধ্যে তোমার কিন্তু এদের ক্ষেত্রেও ব্যতিচার তৈরি হতে হবে এবং সেই ব্যতিচারটা কেমন হবে, সেক্ষেত্রে অন্ধকার আলোকিত হবে, সেটা কিন্তু এই বিএফ এবং ডিই এদের মধ্যে পথ পার্থক্য নির্ভর করে। এটা এক্স্যাক্টলি আগেরটার মতোই একদম সেম, তোমাকে এখানে সবই করে দেওয়া আছে, তোমরা জাস্ট দেখে যাবে। তাও আমি একটু আলোচনা করে দিচ্ছি। সেই ক্ষেত্রে বি এফ এবং এই ডিই এদের মধ্যে পথ পার্থক্য যদি আমাদের নির্ণয় করতে ডিইর মধ্যে, তাহলে আমাদের ডি থেকে এই বিএফ এর উপর একটা আমরা লম্ব টানবো, সেটা হচ্ছে ডিজি। এই ডিজি লম্বের পরবর্তী অংশ অর্থাৎ ডিই এবং জিএফ এই রাস্তাগুলো সমান, যা পথ পার্থক্য হবে তা এর আগে, এবং সেই পথ পার্থক্য হচ্ছে বিসি এবং সিডি এদের যোগফল। যেহেতু এটা মিডিয়াটার প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, তাহলে এক্ষেত্রে আলোকীয় পথ হচ্ছে মিউ ইন্টু বিসি প্লাস সিডি, সেটা থেকে বাদ যাবে হচ্ছে বিজি। সেটা করা হয়েছে যে বিসি প্লাস সিডি মাইনাস বিজি। আর যেহেতু এই বিসি এবং সিডি এক্ষেত্রেও সমান হবে, যেহেতু এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম, এটা প্রমাণ আগের মতো করা যাবে। তাহলে সেই ক্ষেত্রে 2 মিউ বিসি মাইনাস বিজি হবে। আবার এইখান থেকে আমরা লিখতে পারি যে এই বিসি বাই টি তোমার হচ্ছে বিসিটা কোনটা, এটা হচ্ছে বিসি আর টি হচ্ছে এইটা, টি মানে হচ্ছে থিকনেসটা টি। তাহলে এটা যদি আর কোণ হয় তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে বিসি বাই টি মানে অতিভুজ বাই ভূমি, দ্যাট মিনস 1 বাই cos r। তো এখান থেকে বিসি ইজ ইকুয়াল টি বাই cos r হলো। তো আমরা এখানে ডিরেক্ট সেটা বসিয়ে দিতে পারি, যেহেতু এখানে রয়েছে 2 মিউ ইন্টু 2 বিসি, তার মানে 2 এখানে মিউ নিলাম আর এখান থেকে টি বাই cos r এটা বসিয়ে দিলাম। দেন মাইনাস আমরা এইখান থেকে আবার দেখব যে তোমার যদি যেহেতু এই বাহুটা এবং মাথায় রাখবে যে এই রশ্মিটা এবং নির্গত যে রশ্মি এমার্জেন্ট রেস তারা কিন্তু প্যারালাল হয়, অর্থাৎ পি এ এবং বিএফ এটা প্যারালাল হবে। এবং যদি প্যারালাল হয় এবং এইটা তো এখানে লম্ব, এটাও এখানে লম্ব, দ্যাট মিনস এই কোণটা এবং এইখানকার এই কোণটা এটাও আই কোণ হবে, আর ভেতরে কোণটা হবে পাই বাই 2 মাইনাস আই।
ঠিক আছে, যেহেতু এখানে লম্ব এটা এই বাহুর এই যে আবদ্ধ রশ্মি এবং ইমার্জেন্ট রে যেটা নির্গম নিষ্ক্রান্ত যে তোমার আলোক রশ্মি তারা কিন্তু পরস্পর সমান্তরাল প্যারালাল হয়, আর প্যারালাল হলে এইটা লম্ব, এখানে এটাও লম্ব, লম্বগুলো তো পরস্পর প্যারালালই হয়। আবার সেই জন্য এই কোণটাকে আপতন কোণ হয়, এই কোণটা অর্থাৎ GBR কোণ, এই কোণটাও তোমার আই কোণ হবে। তাহলে ভেতরের কোণটা অর্থাৎ GBD কোণ সেটা হবে π/2 - i, যেহেতু এটা লম্ব তো π/2 - i। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে BDG ত্রিভুজের ক্ষেত্রে দেখো, BDG ত্রিভুজের ক্ষেত্রে BG/BD, BGটা এটা যদি আমাদের সূক্ষ্মকোণ হয় তাহলে এইটা লম্ব হয়ে গেল, এইটা তোমার অতিভুজ হলো BD, আর BGটা তোমার হয়ে গেল ভূমি। তাহলে BG বাই হচ্ছে BG হচ্ছে BD, এটা হচ্ছে BG হলো, আর BD হচ্ছে এইটা হলো। সেইটা আমরা লিখতে পারি, যেহেতু এই কোণটা হয়েছে এই এই কোণটা তোমার যদি এই কোণটা তোমার π/2 - i হলো, তাহলে সেই ক্ষেত্রে তাই যদি হয় তাহলে এই কোণটা তোমার লম্ব হচ্ছে, ওকে লম্ব হচ্ছে, আর লম্বটা টানা হয়েছে এর উপর, তাহলে এটা তোমার ভূমি হলো, এটাও তো বুঝ হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে BG/BD হচ্ছে cos π/2 - i, এক্ষেত্রে cos হয়ে যাবে। ঠিক আছে, BG হচ্ছে ভূমি হয়ে গেল, আর এটা তো অতিভুজ, তাহলে এইটা যদি লম্ব হয় এইটা ভূমি হলো, আর এটা অতিভুজ হলো, ভূমি বাই অতিভুজ দ্যাট মিনস cos, আর এখানে অ্যাঙ্গেলটা কত π/2 - i, তো BG/BD হচ্ছে cos π/2 - i, আর এখান থেকে BG হচ্ছে BD, এবার cos π/2 - i সমান কত, যেহেতু π/2 এখানে n এখানে 1 অড মাল্টিপল, তাহলে সেই ক্ষেত্রে cosটা হয়ে যাবে sin, আর এই আইকনটা এখানে চলে, তাহলে সেটা হচ্ছে, তাহলে এখান থেকে লিখলাম BG/BD হচ্ছে sin i, বা BG হচ্ছে BD sin i, BD sin i, বা এবার যেহেতু আপাতন কোণ এক্ষেত্রে আই হয়েছিল আর প্রতিসরণ কোণটা আর হয়েছিল, তুমি এই সাইন আই কে আবার মিউ সাইন আর করতে পারো। তাহলে বিজিটা হলো বিডি মিউ সাইন আর, তাই এখানে বসানো হয়েছে বিজি জায়গায় মিউ বিডি সাইন আর, সেটা বসিয়ে দেওয়া হয়েছে। তো দ্যাট ইজ ইকুয়াল টু মিউ 2 মিউ টি বাই কস আর মাইনাস, তারপরে কি হলো এই বিডি মান বার করবো। তো বিডি মানটা যদি বিডি মানটা বার করতে চাই, তাহলে এই বিডি হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। এবার এই দুটো ত্রিভুজ, এই বাঁদিকের এই ত্রিভুজ এবং এই ছোট ত্রিভুজ দুটো সর্বসম, দ্যাট মিনস এই ডিটা হচ্ছে বি কিউ প্লাস কিউডি। এবার বি কিউ কিউডি দুটোই আবার সমান হবে, তার মানে এই বিডিটা 2BQ হবে। তাহলে 2BQ যদি হয় তাহলে এইটা যদি আর কোণ হয়, এটা লম্ব হলো, এইটা ভূমি হয়ে গেল তখন, ঠিক আছে, এই আর এর রেসপেক্টে এটা লম্ব হলো, আর এই যে সি কিউটা ভূমি হয়ে গেল, সি কিউ মানে টি, থিকনেস, বেদটা। তাহলে সেক্ষেত্রে বি কিউ বাই টি সেটাই আমরা লিখলাম, দ্যাট শুড বি ট্যান আর, বা এখান থেকে বি কিউ হচ্ছে টি ট্যান আর, তাই এখানে বসিয়ে দাও যে 2 মিউ হলো বি কিউ জায়গায় টি ট্যান আর এখানে বসিয়ে দেওয়া হলো, দেন সাইন আর। সো দ্যাট ইজ মিউ 2 মিউ টি বাই কস আর মাইনাস 2 মিউ টি ট্যান আর কে সাইন আর বাই কস আর এটাকে সাইন আর, আর 2 মিউ টি বাই কস আর কমন গেল, এখান থেকে 1 থাকলো মাইনাস, এখান থেকে দেখো সাইন স্কোয়ার আর থাকে, আর সাইন স্কোয়ার আর মানে কস স্কোয়ার আর, এই কস এখান থেকে কেটে গিয়ে 2 মিউ টি কস আর হলো। সো ডেল্টা ইজ ইকুয়াল টু 2 মিউ টি কস আর। আর এইখানে একটা জিনিস মাথায় রাখবে, যেহেতু এইখানে আলোক রশ্মি এসে এই যে এই গণমাধ্যম থেকে এসে এই যে লঘু মাধ্যমে যে প্রতিফলিত হয়েছে, এই সরি এই লঘু মাধ্যম প্রতিক্রিয়া দিচ্ছে, তো লঘু মাধ্যম আছে, গণমাধ্যম থেকে এসে লঘু মাধ্যমে প্রতিফলিত হয়েছে, সেই জন্য এখানে কিন্তু অতিরিক্ত কোনো পথ পার্থক্য থাকে না, সেই জন্য মোট পথ পার্থক্যের ক্ষেত্রে ডেল্টা ইজ ইকুয়াল টু 2 মিউ টি কস হয়ে গেল, এখানে কোনো অ্যাডিশনাল পথ পার্থক্য থাকলো না। এবং তাহলে সেটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এবার আসি দূরক্রমের প্যাটিচার, একটা ধ্বংসাত্মক আর একটা হচ্ছে গঠনমূলক। ধ্বংসাত্মক প্যাটিচারের ক্ষেত্রে শর্তটা কি ছিল, এই পথ পার্থক্য 2 মিউ টি কস আর সেটা হবে 2n প্লাস মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2, বা এখান থেকে আমরা বুঝতেই পারছি আর আর হচ্ছে, তার মানে হচ্ছে এই ক্ষেত্রে ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক হলে সেক্ষেত্রে হবে ধ্বংসাত্মক প্যাটিচার। আর গঠনমূলক প্যাটিচারের ক্ষেত্রে কি দাঁড়াবে, গঠনমূলক প্যাটিচারের ক্ষেত্রে এই 2 মিউ টি কস আর হবে 2n ইন্টু ল্যামডা বাই 2 হবে, অর্থাৎ n ইন্টু ল্যামডা বাই 2, n ইন্টু ল্যামডা, অর্থাৎ এক্ষেত্রে এটাও বলতে পারো ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক হবে। তাহলে এই ক্ষেত্রে দেখা গেল যে আমরা এখানে ইন্টারেস্টিংলি নোট করো যে তোমার যখন এই যে প্রতিফলিত রশ্মিগুলোর ক্ষেত্রে, এই রশ্মিগুলোর ক্ষেত্রে তোমার এখানে একটু আসে ছবিটা, এই রশ্মিগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার দেখো এই রশ্মিগুলোর ক্ষেত্রে তোমার কি ছিল শর্তটা ছিল গঠনমূলকের জন্য, শর্ত ছিল 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2 মিউ টি কস আর, ঠিক আছে। কিন্তু আমরা দেখলাম নির্গত রশ্মিগুলোর ক্ষেত্রে 2 মিউ টি কস আর হয়েছে তোমার কিন্তু n ইন্টু ল্যামডা বা 2n ইন্টু ল্যামডা বাই 2, তাহলে এটা বিপরীত পরস্পরের। আবার ধ্বংসাত্মক প্যাটিচারের ক্ষেত্রে দেখো এখানে শর্তটা হচ্ছে n ল্যামডা 2 মিউ টি কস আর। আর এমার্জেন্ট রের ক্ষেত্রে ছিল দেখো, যেটা এমার্জেন্ট বা নির্গত রশ্মি
নির্গত রশ্মি তার ক্ষেত্রে দেখি সেটা একটু আগে যাই। নির্গত রশ্মির ক্ষেত্রে সেটা হয়েছিল, নির্গত রশ্মির ক্ষেত্রে সেটা হয়েছে হচ্ছে 2n × λ/2 বা n ল্যাম্বডা। তার মানে এখান থেকে আমরা বলবো যে তোমার এই নির্গত রশ্মিগুলোর ক্ষেত্রে যে শর্ত সেটা কিন্তু পুরোপুরি যেগুলো প্রতিফলিত রশ্মিগুলো তার পরিপূরক, মানে বিপরীত পরিপূরক। ঠিক আছে, এটা এখান থেকে বুঝতে পারা যায়। এবার প্রতিফলিত ও নিঃসৃত আলোর ব্যতিচারের পার্থক্য। কি কি পার্থক্য? পাতলা স্বরের প্রতিফলিত রশ্মিগুলোর গঠনমূলক ব্যতিচারের যে শর্ত ছিল, সেই কি হলো গঠনমূলক ব্যতিচারের শর্ত ছিল হচ্ছে পথ পার্থক্য λ/2 এর যুগ্ম গুণিতক এটা হতে হতো। কিন্তু নিশ্চিত আলোর ক্ষেত্রে সেটা কিন্তু দেখা গেছে এই λ/2 এর যুগ্ম গুণিতক হয়ে আছে। ঠিক আছে, যুগ্ম গুণিতক হয়ে আছে। তোমার প্রতিফলিত রশ্মিগুলোর ক্ষেত্রে গঠনমূলক ব্যতিচারের শর্ত আমরা দেখেছিলাম, পথ পার্থক্য সেক্ষেত্রে λ/2 এর অযুগ্ম গুণিতক হবে। কিন্তু নিশ্চিত আলোর ক্ষেত্রে সেইটা কিন্তু λ/2 এর যুগ্ম গুণিতক হচ্ছে, এবং এই শর্তটা কিন্তু নিশ্চিত আলোকের কিন্তু ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। তার আবার অন্যভাবে বলা যায়, প্রতিফলিত আলোর ক্ষেত্রে ধ্বংসাত্মক ব্যতিচারের যা শর্ত সেটা কিন্তু আমরা দেখলাম নিশ্চিত আলোর কিন্তু গঠনমূলক শর্তের সমান, শর্তের একই শর্ত। অর্থাৎ এই ক্ষেত্রে থেকে আমরা বলতে পারি যে ব্যতিচার দুই ক্ষেত্রে ব্যতিচার কিন্তু পরস্পরের পরিপূরক বা কমপ্লিমেন্টারি টু ইচ আদার। কারণ এটা পরিষ্কার তোমাকে বুঝতে হবে যে পাতলা স্বরের ক্ষেত্রে যখন প্রতিফলিত রশ্মিগুলো পেয়েছিলাম, যেগুলো উপরের দিকে আমরা দেখিয়েছিলাম, সেইগুলোর ক্ষেত্রে গঠনমূলকের যা শর্ত ব্যতিচারের সেটা হচ্ছে, সেই শর্তটাই হচ্ছে তোমার নিশ্চিত আলোর ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। সিমিলারলি প্রতিফলিত রশ্মিগুলোর ক্ষেত্রে তোমার ধ্বংসাত্মক ব্যতিচারের যে শর্ত সেটা নিশ্চিত আলোর গঠনমূলক ব্যতিচারের শর্তের একই শর্ত। তাই আমরা বলবো প্রতিফলিত নিশ্চিত আলোর ব্যতিচার কিন্তু পরস্পরের কমপ্লিমেন্টারি টু ইচ আদার, অর্থাৎ পরস্পরের পরিপূরক। ব্যতিচারের ফলে এমন এটা এটা এখান থেকে পরিষ্কার হয়ে গেল। আর আমরা আসবো যে এই পাতলা স্বরের ক্ষেত্রে তোমার কিন্তু যদি আমাদের ব্যতিচার দেখতে হয় তাহলে কিন্তু বিস্তৃত আলোক উৎসের প্রয়োজন হবে। বিস্তৃত আলোক উৎস যদি না হয়, যদি বিন্দু উৎস হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যতিচার কিন্তু ভালো করে বোঝা যাবে না, দেখা যাবে না। ব্যতিচারের বিভিন্ন বিন্দুগুলো, বিভিন্ন উজ্জ্বল বিন্দু, ভালো বিন্দুগুলো এগুলো ভালো করে পরিষ্কার বোঝা যাবে না। সকল এবং তার ফলে সেক্ষেত্রে সকল উজ্জ্বল বিন্দু বা অন্ধকার বিন্দুগুলো কিন্তু একটা নির্দিষ্ট স্থানের চোখে কিন্তু দৃশ্যমান হয় না, সেটা চোখকে সরিয়ে সরিয়ে দেখতে হবে। কিন্তু যদি বিস্তৃত আলোক উৎস হয় তাহলে চোখ একটা নির্দিষ্ট স্থানে রেখে আমরা কিন্তু অন্ধকার উজ্জ্বল বিন্দুগুলো কিন্তু অনেক অনেক উজ্জ্বল অন্ধকার বিন্দুগুলো কিন্তু লক্ষ্য করতে পারি। এবং সেটা আমরা এখানে দেখাবো। সেটা কিরকম দেখাবো, যে যদি আমাদের বিন্দু উৎস হয় তাহলে সেটা হচ্ছে এস, তাহলে এস থেকে একটা আলোক উৎস এলো, এস এ পথে এ বিন্দুতে আসছে, এ বিন্দু থেকে সেটা প্রতিফলিত হয়ে এসি রূপে সেটা প্রতিফলিত হয়ে যাচ্ছে। আর আমরা জানি এখান থেকে এ ই পথে আর একটা রশ্মি প্রতিষ্ঠিত হলো। আমরা এই অংশটা নিয়ে আলোচনা করছি না, কারণ আমরা এখানে প্রতিফলিতের ক্ষেত্রে দেখছি এটা। এবং প্রতিষ্ঠিতের ক্ষেত্রেও সেই একই ঘটনায় ঘটবে, সেজন্য আমি ওই দ্বিতীয় প্রতিষ্ঠিত বা এই নির্গত রশ্মিগুলোর ক্ষেত্রে আলোচনা করছি না, শুধুমাত্র প্রতিফলিত রশ্মিগুলোর ক্ষেত্রে আলোচনা করছি। ঘটনাটা কিন্তু একই ঘটবে উভয় ক্ষেত্রে, সেজন্য একটাই আলোচনা করছি যে বিদ্যুৎ উৎস যদি এরকম রাখা হয় তাহলে এখান থেকে এ বিদ্যুৎ এসে আবদ্ধ হলো, আবদ্ধ হয়ে সি এ পথে প্রতিষ্ঠিত হলো। আর একটা হচ্ছে এই পথে আসছে প্রতিষ্ঠিত হয়ে সেটা এইখান থেকে প্রতিষ্ঠিত হয়ে ই কে পথে গেল, ই কে পথ থেকে এটা আবার এখানে প্রতিষ্ঠিত হয়ে কে ডি পথে নির্গত হচ্ছে। এই আলোক রশ্মিগুলো কিন্তু পরস্পর ব্যতিচার তৈরি করবে, এইখানে তাহলে আমরা ব্যতিচারটা দেখতে পাবো। আর একটা যদি তরঙ্গ যদি ভাবি, আলোক তরঙ্গ, সেটা এস বি পথে এসে বি বিন্দুতে আপতিত হয়েছে, এটা থেকে বি বিন্দু থেকে বিজি পথে সেটা প্রতিফলিত হলো, আর বি এফ পথ আর একটা প্রতিষ্ঠিত হলো, এ বিন্দু থেকে প্রতিফলিত হয়ে এফ জে পথে গেল, এবং যে বিন্দু থেকে সেটা প্রতিষ্ঠিত হয়ে যে এইচ পথে গেল। তো এখানেও এরা ব্যতিচার তৈরি করবে, এবং এখানে আমরা কিন্তু আলোকিত বা অন্ধকার বিন্দুগুলো দেখতে পাবো। তাহলে এই ক্ষেত্রে যে আলোকিত বা অন্ধকার বিন্দুগুলো, বা এই ক্ষেত্রে আলোকিত বা অন্ধকার বিন্দুগুলো, সেই ক্ষেত্রে সবগুলোকে যদি লক্ষ্য করতে হয় তাহলে চোখকে আমাদের অবজারভেশন কিন্তু এখানে একবার করতে হবে, এখানে একবার, অর্থাৎ বিস্তৃত অঞ্চল জুড়ে আমাদের অবজারভেশন করতে হবে বা দেখতে পর্যবেক্ষণ করতে হবে। একটা নির্দিষ্ট স্থানের চোখ রেখে কিন্তু আমরা সকল উজ্জ্বল বা আলোকিত বিন্দুগুলো দেখতে পাবো না। কিন্তু যদি একটা বিস্তৃত আলোক উৎস নিই, এটা একটা বিস্তৃত আলোক উৎস, তাহলে এইখান থেকে এর নিম্ন অংশ ধরো এ থেকে এসি পথে একটা আলোক তরঙ্গ এলো, এসে এটা প্রতিষ্ঠিত হয়ে আমার এম সি এম রূপে নির্গত হলো, তারপরে সি ডি রূপে প্রতিষ্ঠিত হলো, সেটা প্রতিফলিত হয়ে সিই পথে গেল, এবং এখান থেকে প্রতিষ্ঠিত হয়ে সেটা সিএন পথে এখানে গিয়ে পৌঁছালো। ঠিক আছে, সি বিন্দু থেকে প্রতিফলিত হয়ে এই এম বিন্দুতে গিয়ে পৌঁছালো, আর ই থেকে প্রতিষ্ঠিত হয়ে এই তোমার এন বিন্দুতে গিয়ে পৌঁছালো, এন বিন্দুতে।
সিমিলারলি আরেকটা উপর অংশ থেকে যদি আসে বি থেকে বি এফ এখানে প্রতিফলিত হলো, এখানে এসে আপতিত হলো, আপতিত হয়ে প্রতিফলিত হয়ে এফ এম পথে গিয়ে এখানে গিয়ে মিললো। অর্থাৎ এই প্রতিফলিত রশ্মি এবং এই প্রতিফলিত রশ্মি এরা কিন্তু এখানে তোমার প্যাচার তৈরি করবে। আর সিমিলারলি এটা এখান থেকে প্রতিষ্ঠিত হলো বি জি রূপে, এই এফ জি রূপে, তারপরে এইখান থেকে প্রতিফলিত এফ এল রূপে, তারপরে হচ্ছে এল বিন্দু থেকে এটা প্রতিষ্ঠিত হয়ে এল এন রূপে গেল। অর্থাৎ এই ক্ষেত্রে প্রতিষ্ঠিত রশ্মি ই এন এবং এই ক্ষেত্রে প্রতিষ্ঠিত রশ্মি এল এন তারা কিন্তু কোষ ব্যতিচার তৈরি করলো, এবং সেটা আমাদের চোখ একটা জায়গাতে রেখেই এই কিন্তু প্রতিষ্ঠিত ব্যতিচারগুলো আমরা লক্ষ্য করবো, উজ্জ্বল বা অন্ধকার বিন্দুগুলো লক্ষ্য করতে পারবো। অর্থাৎ আমাদের যদি বিস্তৃত আলোক উৎস হয় সেক্ষেত্রে কিন্তু আমরা একই জায়গায় চোখ রেখে কিন্তু উজ্জ্বল বা আলোকিত এবং অন্ধকার বিন্দুগুলো লক্ষ্য করতে পারবো, যেটা কিন্তু একটা বিন্দু উৎসের ক্ষেত্রে সম্ভব হয় না। তাই আমাদের এই পাতলা স্বরের ক্ষেত্রে যদি আমাদের ব্যতিচার পর্যবেক্ষণ করতে, তাহলে কিন্তু উৎসটা বিস্তৃত হওয়া প্রয়োজন। আমাদের এটাই আমাদের এই ক্লাসের শেষ, এবং পরবর্তী ক্লাসে আমরা নিউটন স্ট্রিং নিয়ে আলোচনা করব।